আচ্ছা, আমরা 8:05 পর্যন্ত একটু ওয়েট করি, দেখি আর কেউ জয়েন করে কিনা। ওকে, আচ্ছা, আই থিঙ্ক উই ক্যান স্টার্ট। ওকে, সো কি অবস্থা সবার? আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে, আজকে সংখ্যা অনেক কম, আসলে 4-5 জন হয়তো জয়েন করছে। এনিওয়ে, আচ্ছা, আজকের সেশনটা মূলত আমাদের একটা কিউএ সেশন ছিল ডটনেট এর স্ট্যাক এর উপরে। আপনাদের সাথে মনে হয় কোনো এক্সেল শিট শেয়ার করা হয়েছে, রাইট? ওকে, মোস্ট প্রবাবলি ভাইয়া কিসের এক্সেল শিট? মানে সেরকম কিছু আসলে পাইনি আমরা। ওকে, আচ্ছা, এনিওয়ে, আচ্ছা, ঠিক আছে। তো আমরা আসলে মোস্টলি যেটা হয় যে আপনাদের কিছু কুইরি থাকে, যেটা আসলে আমরা অ্যান্সার দেওয়ার ট্রাই করব। আপনাদের কি অবস্থা সবার? এখন কতদূর কি আগাইছেন এবং হচ্ছে কি শিখতেছেন, কি দেখতেছেন? আচ্ছা, আপনারা হচ্ছে আচ্ছা, যদি আমরা কারো হচ্ছে কোয়েশ্চেন থাকে। হ্যাঁ, হ্যাঁ। আমরা হচ্ছে মেন্টর সাথে কথা বলেছিলাম। তো ভাইয়া আমাদের আপডেট নিয়ে বলেছেন যে ক্লিন আর্কিটেকচার টা দেখতে আসলে মানে ওইটা ইউজ করে মানে আমাদের প্রজেক্ট ইমপ্লিমেন্ট করতে। তো আমাদের হচ্ছে যে আগে একটা ডটনেট এ প্রজেক্ট করছিলাম। তো এই জন্য বলছে যে ফার্দার হচ্ছে যে যাতে আমরা ক্লিন আর্কিটেকচারটা ইউজ করি।
তো এটা ছিল আরকি মোটামুটি আমাদের আপডেট। তো আমরা আপাতত ওই ক্লিন আর্কিটেকচার নিয়ে আসলে কাজ করতেছি। বা মানে ওগুলো নিয়ে আরকি ট্রাই করছি। ওকে, আচ্ছা। আর হচ্ছে আপনাদের কি ওওপি এবং সলিড প্রিন্সিপাল সম্পর্কে মানে কমপ্লিট ধারণা আছে এখন মোটামুটি? এবং ডিজাইন মোটামুটি প্যাটার্ন? ধারণা আছে। মানে ওপেন এর মোটামুটি ধারণা আছে, বাট মানে বাকিগুলো আরকি ওইরকম ভাবে কভার আপ করা হয়নি। আচ্ছা, ওকে, আচ্ছা। প্রথমত ধরেন ওওপির পরে নেক্সট পার্টটা হওয়া উচিত সলিড প্রিন্সিপাল। এরপরে আসলে আসে হচ্ছে ডিজাইন প্যাটার্ন। আর যে আর্কিটেকচার গুলা, যেটা ক্লিন আর্কিটেকচার, অনিয়ন আর্কিটেকচার, এমভিসি প্যাটার্ন, এগুলা আসে আসলে প্রজেক্ট ক্রিয়েট করার সময়। আসলে প্রজেক্ট আমরা কোন স্ট্রাকচারে রাখবো, কি করব, এরকম। হ্যাঁ, আচ্ছা। তো ঠিক আছে, যদিও কুয়েরি টাইপ হচ্ছে আজকে এটা কিউএ সেশন মূলত। সো আমি কিছু কোশ্চেন নেবো আপনাদের থেকে। আপনারা হচ্ছে চাইলে আসলে মেসেজে এখানে দিতে পারেন। আপনারা কি এখানে মেসেজ এড করতে পারেন? মানে অ্যাক্সেস আছে আপনাদের? ভাই বুঝিনি, আরেকবার একটু যদি। আচ্ছা, আমি বলছি আপনাদের কোশ্চেন গুলা যদি থাকে কারো, আপনারা হচ্ছে এই যে আমাদের মিটিংটা হচ্ছে এটার চ্যাট অপশনে আপনারা হচ্ছে সেন্ড করতে পারেন। আমি কিছু কোশ্চেন সেখান থেকে নেওয়ার ট্রাই করব। আচ্ছা, আর আচ্ছা, কিছুটা হচ্ছে ওভারভিউ দিব আজকে, তাহলে আপনাদের, যেহেতু একজন অলরেডি ক্লিন আর্কিটেকচার সম্পর্কে বললেন। আর এরপরে আছে, আচ্ছা, সলিড সলিড সম্পর্কে একটু ছোট ডিসকাস করে নেই। আমি কোনো কোশ্চেন এখনো পাইনি আসলে। মোস্ট প্রবাবলি আপনাদের এর আগে একটা এক্সেল শিটে আসলে কিছু কোশ্চেন ছিল। সো যেটা আমি এর আগে হচ্ছে একটা সেশনে অ্যান্সার করছি। ওকে। সো আপনারা হচ্ছে চ্যাট অপশন থেকে কোশ্চেন থাকলে অবশ্যই কোশ্চেন করবেন। ওকে, আচ্ছা। আচ্ছা, ক্লিন আর্কিটেকচার ডিপেন্ডেন্সি ইনজেকশন নিয়ে যদি একটা মানে একটু ওভারভিউ দিতেন আরকি। আচ্ছা, গুড কোশ্চেন। ওকে, আচ্ছা, আমরা ডিফারেন্সিয়েশন নিয়ে একটু আলোচনা করব, সমস্যা নাই। মোস্ট প্রবাবলি আমরা এর আগেও হচ্ছে ডিপেন্ডেন্সি ইনজেকশন নিয়ে আলোচনা করছি। ফার্স্ট কিউএ সেশনে ছিল এটা। ওকে, আচ্ছা, তাহলে আমাদের ৩ টে টপিকস নিয়ে আমরা ডিসকাস করতে পারি। প্রথমত ডিপেন্ডেন্সি ইনজেকশন, দ্বিতীয়ত হচ্ছে সলিড প্রিন্সিপাল, ৩ হচ্ছে ক্লিন আর্কিটেকচার। ওকে, আচ্ছা। সো ফার্স্ট অফ অল হচ্ছে যদি বলি ডিপেন্ডেন্সি ইনজেকশন সম্পর্কে, যে আমরা আসলে কেনই বা ডিপেন্ডেন্সি ইনজেকশনটা করি এবং হচ্ছে পারপোজটা কি, এবং এটা আমাদের আসলে কি প্রবলেম গুলাকে সলভ করে, এবং কেন এটা আমরা আসলে ইউজ করি, তাই না? আচ্ছা। সো ডিপেন্ডেন্সি ইনজেকশনটা একটা ডিজাইন প্যাটার্ন বা একটা বেস্ট প্র্যাকটিস বলতে পারেন, যেটা আসলে সফটওয়্যার ডেভেলপমেন্টের আসলে অনেকগুলা সমস্যার একটা প্রুভেন সলিউশন। যে হয় কি, আমরা যখন ছোট একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করি, তখন আসলে আমাদের খুব বেশি ভাবা লাগে না। যেমন ধরেন, একটা হচ্ছে আমরা টু ডু লিস্টের একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করব। সেখানে শুধুমাত্র টাস্ক আছে, এড টাস্ক, ডিলিট টাস্ক, টাস্ক এন্ড হচ্ছে আপডেট টাস্ক, এই টাইপের। সো এরকম ছোট অ্যাপ্লিকেশনে কিন্তু আমাদের খুব বেশি প্রবলেম হয় না। কিন্তু আপনি জাস্ট ইমাজিন করেন Facebook এর কথা, ফর এক্সাম্পল। যে Facebook এ এত বেশি কম্পোনেন্ট, এত বেশি ফিচার। যদি এরকম হইতো যে Facebook এর একটা বাটনের ফাংশনালিটি হচ্ছে চেঞ্জ করার জন্য আ যদি বেস্ট প্র্যাকটিস না রাখতো, তাইলে দেখা যাইত কি যে এই একটা কম্পোনেন্টের জন্য ওর সাথে ডিপেন্ডেন্ট যতগুলা পার্শিয়াল ফিচার আছে সবগুলা কিন্তু কি করা লাগতো, চেঞ্জ করা লাগতো গিয়া। সো এই যে ব্যাপারগুলা, সেই ব্যাপারগুলা যাতে না হয়, এর জন্য আসলে সফটওয়্যার একদম শুরু থেকে যখন ডেভেলপ করতে থাকে, তখনই আ আগে থেকেই প্ল্যান কইরা তারপর সব কম্পোনেন্ট গুলা আ ডিজাইন করে তারপরে আসলে আ কিছু বেস্ট প্র্যাকটিস ফলো কইরা হচ্ছে ডেভেলপমেন্ট কন্টিনিউ করে। যেটা হচ্ছে এই বেস্ট প্র্যাকটিস গুলাই হচ্ছে আসলে ডিজাইন প্যাটার্ন বলা হয়, যে সফটওয়্যার সিস্টেম ডিজাইনের জন্য
আসলে আমরা যেই রুলস, যেই প্যাটার্ন গুলো ফলো করবো সেটা। ডিপেন্ডেন্সি ইনজেকশন সলিড এর হচ্ছে একদম লাস্ট অপশনটা। আর হচ্ছে ডিজাইন প্যাটার্ন একটা অন্যতম একটা ভালো ডিজাইন প্যাটার্ন। সো এটা আসলে মূলত আমাদেরকে ডিপেন্ডেন্সি গুলা এফিশিয়েন্টলি ম্যানেজ করতে দেয়। মানে হচ্ছে যে ২ টা কম্পোনেন্টের ভিতরে ২ টাইপের হচ্ছে ধরেন রিলেশন থাকতে পারে। একটা কনক্রিট ডিপেন্ডেন্সি এটা কনক্রিট হইতে পারে। আরেকটা নরমাল ডিপেন্ডেন্সি। সো কনক্রিট এর ক্ষেত্রে কি হবে যে আপনাদের একটা কম্পোনেন্ট চেঞ্জ হইলে ও ডিপেন্ডেন্ট কম্পোনেন্টে আবার চেঞ্জ করা লাগবে গিয়া। হ্যাঁ? সো এইটার ক্ষেত্রে হয় কি দেখা যায় আপনার একটা কম্পোনেন্টের সাথে আরেকটা কম্পোনেন্ট ডিপেন্ডেন্ট হইতে পারে যে তার সাথে অন্য আরেকটা থার্ড পার্টি কম্পোনেন্ট ডিপেন্ডেন্ট। সো আ কি হলো আপনি অল্প একটু চেঞ্জ করতে গেলেন ১ নাম্বার কম্পোনেন্টে এর জন্য ওর সাথে ডিপেন্ডেন্ট কম্পোনেন্টে আবার চেঞ্জ করা লাগতে পারে। সো এই জিনিসগুলারে হচ্ছে আ এটাকে বলা হয় টাইট কাপল কম্পোনেন্ট। যেন একটা চেঞ্জ করতে যাচ্ছি আরেকটা আমাদের চেঞ্জ করতে হচ্ছে। সো এইটাকে রিমুভ করা অর্থাৎ এটাকে লুজ কাপলিং করা, এটার কাজই হচ্ছে ডিপেন্ডেন্সি ইনজেকশন। সো ডিপেন্ডেন্সি ইনজেকশন কি করবে? আ ডিপেন্ডেন্সি গুলাকে এমনভাবে আপনাকে ইউজ করতে দিবে যাতে আ কম্পাউন্ডের ভিতরে কাপলিংটা অর্থাৎ রিলেশনটা লুজ হয়ে যায়। অর্থাৎ একটা চেঞ্জের কারণে আরেকটা চেঞ্জ করা না লাগে। এক্ষেত্রে আমরা কি সুবিধা পাচ্ছি? আমরা বেটার মেইনটেনেবিলিটি পাচ্ছি। অর্থাৎ আমরা ইচ্ছামত চেঞ্জ করতে পারতেছি। হ্যাঁ? আচ্ছা। আবার হচ্ছে টেস্টের ক্ষেত্রে ডিপেন্ডেন্সি ইনজেকশন ভালোভাবে সুবিধা করে। আমরা মক ইউজ করতে পারি টেস্ট করার ক্ষেত্রে। আচ্ছা। এখন কথা হচ্ছে আ ডিপেন্ডেন্সি ইনজেকশনটা আসলে আমাদের .NET কিভাবে আমাদের প্রোভাইড করে? সো .NET মূলত আ একটা IOC কন্টেইনার প্রোভাইড করে আমাদেরকে যেটার নাম হচ্ছে ইনভার্সন অফ কন্ট্রোল। ওর কাজই হচ্ছে যত ডিপেন্ডেন্সি আছে পুরা প্রজেক্টের যত কম্পোনেন্ট গুলোর ভিতরে যত ডিপেন্ডেন্সি লাগবে ও একটা সিঙ্গেল কন্টেইনার থেকে আ রেজিস্টার করার একটা অপশন দিয়ে দেয়। সো এটা হচ্ছে IOC কন্টেইনার। অর্থাৎ আমরা হচ্ছে আ যেমন মোস্ট প্রবাবলি ইনফ্রাস্ট্রাকচার এ আমরা হচ্ছে ডিপেন্ডেন্সি ইনজেক্ট করি বা program.cs এ অনেক ডিপেন্ডেন্সি ইনজেক্ট করা আছে। এরকম আরকি। আচ্ছা এখন কেন ইউজ করতেছি আমরা? প্রথমত যেটা বললাম যে টাইট কাপলিং এর জন্য ইউজ করতেছি। যেটা আমাদের কি দিচ্ছে? আ মেইনটেনেবিলিটি দিচ্ছে যে আমরা চেঞ্জ করতে পারবো ইন ফিউচার, হ্যাঁ? দরকারে। আচ্ছা। এরপরে আরেকটা কি? আরেকটা জিনিস হচ্ছে যে এটা একটা সলিড প্রিন্সিপাল। ওকে। আম দেন হচ্ছে ডিপেন্ডেন্সি ইনজেকশন কয় ধরনের হতে পারে? উম ডিপেন্ডেন্সি মোস্টলি আমরা আসলে কনস্ট্রাক্টর ডিপেন্ডেন্সি ইনজেকশন ইউজ করি। অর্থাৎ আমাদের একটা আ ক্লাসে একটা প্রপার্টি লাগবে, একটা অবজেক্ট লাগবে ইনস্ট্যান্স। আমরা কি করি? আমরা ওর একটা প্রাইভেট একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করি অ্যান্ড দেন আসলে কনস্ট্রাক্টর এ আসলে ইনজেক্ট করে দেই। বাস। এবং ওইটা অবশ্যই কি হয়? ওই যে কন্টেইনারে রেজিস্টার করা থাকে ডিপেন্ডেন্সি কন্টেইনার যেটা। ওকে। আর আ ফর এক্সাম্পল যদি বলি যে সাপোজ লগইং এর জন্য আমরা আসলে লগআর ইউজ করি .NET এ, হ্যাঁ? সো এক্ষেত্রে কি হবে? ফর এক্সাম্পল আপনার একটা প্রোডাক্ট সার্ভিস ক্লাস আছে। তো সেক্ষেত্রে কি হবে? আমরা আমি মোস্টলি কমন কেসে কি হয়? যে আমরা প্রথমত এই যে আ প্রাইভেট রিড অনলি আমরা একটা প্রপার্টি নেই। এটা হচ্ছে একটা বেস্ট প্র্যাকটিস যে প্রাইভেট এবং রিড অনলি। যেহেতু আমাদের ওই ইনস্ট্যান্সটা আমরা শুধুমাত্র ওই ক্লাসের ভিতরে ইউজ করতে চাচ্ছি। সো প্রাইভেট রিড অনলি আ iLogger দেন হচ্ছে লগর এর হচ্ছে ইনস্ট্যান্স এর একটা নাম দেই। এরপরে আমরা কি করি? এটা আসলে একটা এক্সাম্পল দিলে ভালো হতো। এরপরে আসলে আমরা আসলে যে ক্লাসে ইনস্ট্যান্সটা ইউজ করি। সো হবে কি দেখেন, ডিপেন্ডেন্সি ইনজেকশন এর ক্ষেত্রে অলওয়েজ ফর এক্সাম্পল আপনি একটা ক্লাসের ভিতরে একটা ইনস্ট্যান্স ইউজ করতেছেন। কিভাবে? কনস্ট্রাক্টর এর ভিতরে ইনজেক্ট করে। সো যখনই হচ্ছে আ এই ইনস্ট্যান্সটা ইউজ হবে তখন .NET কি করবে? .NET মূলত ১ম এ যাবে হচ্ছে IOC কন্টেইনার এর কাছে যে আচ্ছা এই যে ইনস্ট্যান্সটা ইউজ হচ্ছে এটার হচ্ছে ডিপেন্ডেন্সিটা রেজিস্টার করা আছে কিনা এবং কিভাবে করা আছে। তো এখানে একটা অপ্টিমাইজেশন এর ব্যাপার আছে যে আ আমরা ডিপেন্ডেন্সি যে কন্টেইনারে রেজিস্টার করব এখানে আসলে ৩ টা ওয়ে আছে। একটা হচ্ছে সিঙ্গেলটন, আরেকটা হচ্ছে স্কোপ আরেকটা হচ্ছে ট্রানজেন্ট। সো ৩ টা টাইপের হচ্ছে ডিপেন্ডেন্সি রেজিস্টার করা হয়। সো সিঙ্গেলটন এর ক্ষেত্রে কি হবে? যে আপনি যে ইনস্ট্যান্সটা IOC কন্ট্রোলার সিঙ্গেলটন দিয়ে ইউজ করলেন সেটা আসলে ওই অ্যাপ্লিকেশনের লাইফ টাইমে একটাই আপনাকে ইনস্ট্যান্স দিবে। ফর এক্সাম্পল আপনি ডাটাবেস কানেকশন, হ্যাঁ? ডাটাবেস কানেকশন এর জন্য আপনি হচ্ছে
একটা ডিপেন্ডেন্সি রেজিস্টার করবেন। সো আপনার একটা সাইটে দেখা যাবে যে আপনার একটাই ডাটাবেস মানে কনফিগারেশন আছে। সেক্ষেত্রে কি হবে? যেহেতু একটাই ডাটাবেস এবং আপনার কি যদি সিঙ্গেলটন ইউজ করে আপনি যদি ডিপেন্ডেন্সি রেজিস্টার করেন, সেক্ষেত্রে কি হবে? যে আপনার ওই সাইটের জন্য এই ডাটাবেস কনফিগারেশনের একটা মাত্র ইনস্ট্যান্সই টোটাল সাইটে থাকবে। সো এটা একটা অপটিমাইজড ওয়ে। আচ্ছা। এরপরে আসলো হচ্ছে অ্যাড স্কোপ। অ্যাড স্কোপের ক্ষেত্রে কি হয়? যে আপনার একটা পুরো HTTP রিকোয়েস্টের লাইফ সাইকেল যতটুকু থাকবে, ওই অ্যাড স্কোপ দিয়ে যদি আপনি ডিপেন্ডেন্সিটা রেজিস্টার করেন, তাহলে ওই ইনস্ট্যান্সের লাইফ টাইমও হচ্ছে সেম পরিমাণ থাকবে যে একটা HTTP রিকোয়েস্টের লাইফ টাইম পর্যন্ত। সো ওই একটা HTTP রিকোয়েস্টের ভিতরে আপনার শুধুমাত্র ওই একটা ইনস্ট্যান্সই সার্ভ করবে। এরপর ওই ইনস্ট্যান্সটা শেষ। আবার নেক্সট HTTP রিকোয়েস্ট যখন আসবে, যদি ওই ইনস্ট্যান্স ইউজ হয়, তখন ওইটা আবার ক্রিয়েট করবে। এই একটা। সো আরেকটা হচ্ছে ট্রানজেন্ট। সো ট্রানজেন্টার কাজটা কি হবে? এটা হচ্ছে লাইট ওয়েট এবং হচ্ছে স্টেটলেস এর ক্ষেত্রে, যেটা কোনো আসলে স্টেট বা হিউজ ডাটা নিয়ে কাজ করতেছে না, এরকম ইনস্ট্যান্সের ক্ষেত্রে আপনি অ্যাড ট্রানজেন্ট ইউজ করতে পারেন। সো এটা খুবই কম ইউজ হয়। মোস্টলি হচ্ছে অ্যাড সিঙ্গেলটন অ্যান্ড হচ্ছে অ্যাড স্কোপ, দুইটা হচ্ছে ইউজ হয় ডিপেন্ডেন্সি রেজিস্টারের ক্ষেত্রে। সো আপনার সুবিধাটা কি করে দিল? যে আপনার একটা ডিফারেন্ট একটা প্লেসে সব ডিপেন্ডেন্সি গুলো রেজিস্টার হচ্ছে, হ্যাঁ? সো আপনার এমন না যে আপনি হচ্ছে ক্লাসের ভিতরে, আমরা নরমাল ওওপি তে আমরা কি দেখছি, যে আপনার একটা ক্লাসে একটা অন্য কিছু অবজেক্ট লাগবে, আপনি কি করতেছেন? আপনি হচ্ছে অবজেক্ট ইকুয়াল নিউ, দেন ক্লাস নেম দিয়া হচ্ছে কনস্ট্রাক্টর কল করে আপনি হচ্ছে একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করতেছেন। সো এটা হচ্ছে আপনার নরমাল যে ওয়েটা। বাট এইটারে হচ্ছে আরেকটু অপটিমাইজ করলো এবং ডিপেন্ডেন্সি রিজলভ করার জন্য কি করলো, যে একটা সেন্ট্রাল আইওসি কন্টেইনার থেকে আপনাকে সব ডিপেন্ডেন্সি গুলো ওখানে রেজিস্টার করবেন এবং আপনি জাস্ট কি করবেন, ওর একটা ইনস্ট্যান্স আপনি জাস্ট ক্রিয়েট করে নেবেন আপনার একটা প্রপার্টি হিসাবে, শেষ। আপনার আর কিছু ভাবা লাগবে না। এক্ষেত্রে কি হলো, আপনার চেঞ্জেস গুলো আপনি ইচ্ছা মতো করতে পারবেন এবং এটা হচ্ছে লুজলি কাপল হলো, যে আপনার এই যে ক্লাসটার ভিতরে আপনি ওই ইনস্ট্যান্স ক্রিয়েট করতেছেন, ওই ক্লাসে কোনো চেঞ্জের কারণে আপনার ওই ইনস্ট্যান্সের ক্লাসে কিন্তু আপনার চেঞ্জ করা লাগবে না। সো আপনি হচ্ছে এভাবে ইউজ করতে পারতেছেন। সো এটাই হচ্ছে লুজ কাপলিং। আচ্ছা, ডিপেন্ডেন্সি ইনজেকশন নিয়ে কারো কোশ্চেন থাকলে করতে পারেন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, মানে জিনিসগুলো কি সেটা মোটামুটি বুঝতে পেরেছি, কিন্তু আসলে কোন কোন ক্ষেত্রে আর কি জিনিসগুলা মানে ইউজ হয়, যেমন স্কোপটা যেটা সেটা ডাটাবেসের সাথে যখন ইন্টারাকশন হয় তখন ইউজ করা যেতে পারে। আর আচ্ছা, সিঙ্গেলটন ট্রানজিশনটা মানে কোন কোন ক্ষেত্রে ইউজ হয় এটা একটু জানালে ভালো হতো আর কি। ওকে, আচ্ছা। আসলে কোশ্চেন গুলো আগে থেকে থাকলে কিছু প্রপার ডকুমেন্টস বা কিছু প্রিপেয়ার করা যাইতো, তখন হচ্ছে একটা সুবিধা হইতো। আচ্ছা, স্ক্রিন, আমি মেবি স্ক্রিন শেয়ার দিছি, স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। ওকে। আচ্ছা, আমি আগে আসি যে আসলে এই যে অ্যাড সিঙ্গেলটন এবং অ্যাড স্কোপ, অ্যাড ট্রানজেন্ট, এইগুলোর ক্ষেত্রে কি কি সুবিধা দিচ্ছে। আচ্ছা, তো এখানে আসলে ছোট্ট একটা ওভারভিউ আছে, দেখেন। লাইফ টাইমের ব্যাপারটা আসলে এই যে অ্যাড সিঙ্গেলটন, স্কোপ এবং ট্রানজেন্ট, এই তিনটার কাজই আসলে যে ওই ইনস্ট্যান্সের লাইফ টাইমটা কেমন হবে এটা ডিফাইন করে দেওয়া। হ্যাঁ, তো সিঙ্গেলটনের কাজটা কি মূলত, এখান থেকে আপনি জাস্ট প্রথম পার্টটা থেকে বুঝতে পারবেন যে কখন কোনটা ইউজ করবেন। যেমন সিঙ্গেলটনের কাজ কি, অনস অ্যাপ্লিকেশন ওয়াইড, অর্থাৎ একটা অ্যাপ্লিকেশনের লাইফ সাইকেল মানে লাইফ টাইম, একটা অ্যাপ্লিকেশনের লাইফ টাইম মূলত কখন। ফর এক্সাম্পল, আপনি একটা ডটার অ্যাপ্লিকেশন রান দিচ্ছেন, ব্রাউজারে আসছে, আপনার কিন্তু ভিজুয়াল স্টুডিওতে দেখাচ্ছে ইটস রানিং, রাইট? এই যে শুরুটা হচ্ছে রান করা, এবং এরপরে আপনি হচ্ছে ব্রাউজার ক্লোজ করেন এবং বা হচ্ছে যে রানিং যে বাটনটা আছে ওইটা ওইটা ক্লিক করে অফ করে দিলেন ভিজুয়াল স্টুডিও থেকে। তো এই যে শুরু হয়েছিল সাইটটা রান করা এবং এই যে মানে রান করা শেষ হয়েছে, এই পুরো টাইমটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশনের লাইফ টাইম, হ্যাঁ? সো এই পুরো টাইমে যদি আপনি যে সিঙ্গেল টুন দিয়ে যে ইনস্ট্যান্সটা আপনি রেজিস্টার করবেন, সো এটা কি হবে,
ওই একটা মাত্র রেজিস্টারের ক্ষেত্রে একটা মাত্র ইনস্ট্যান্স দিয়ে এই পুরো টাইমটা সার্ভ করবে। হ্যাঁ, এটা কিভাবে হবে? যেমন হচ্ছে ফর এক্সাম্পল এটার যখন ইনস্ট্যান্সটা ক্রিয়েট হয় তখন অলওয়েজ চেক করে যে ফর এক্সাম্পল লগারের যে কাজটা, হ্যাঁ, লগারের কাজ কি? মূলত লগারের কাজ হচ্ছে একটা ইনফরমেশন লগ করা, যে অর্থাৎ একটা ইনফরমেশন এটা ডাটাবেজে স্টোর করে রাখা। এটা হইতে পারে বাগ ইনফরমেশন, হইতে পারে সাকসেস ইনফরমেশন, হইতে পারে ইনফরমেশন অথবা ওয়ার্নিং টাইপের কিছু হইতে পারে, এরর হইতে পারে। হ্যাঁ, সো আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে একটা লগার কি করবে, জাস্ট একটা লগারই থাকবে, সে কি করবে, যত ইনফরমেশন লগ করা লাগবে আমাদের, স্টোর করা লাগবে, ওইটা জাস্ট স্টোর করে রাখবে। সো এটার কাজ কি? সো অ্যাপ্লিকেশন যতক্ষণ রান হবে এটার আর কোনো ভেরিয়েন্ট নাই, আমাদের শুধুমাত্র এই একটা আইলগার এই ইনস্ট্যান্সটা ইউজ হবে। সো যেহেতু পুরো লাইফ টাইমে আপনার এই একটা ইনস্ট্যান্স দিয়ে আপনার কাজ হচ্ছে, সেহেতু কি হবে যে সিঙ্গেলটন দিয়ে এটা করলে হয়ে যাচ্ছে আপনার। যেমন হচ্ছে সিঙ্গেলটনের ক্ষেত্রে কমন ইউজ কেসটা দেখেন, কনফিগারেশন, ক্যাশিং, লগিং। কনফিগারেশন কোনটা? কনফিগারেশন হচ্ছে ডাটাবেস কনফিগারেশন। মোট কথা সিঙ্গেলটন মানে কি? সিঙ্গেলটন মানে হচ্ছে অ্যাপ্লিকেশনে একটাই, তার মানে কনফিগারেশন বলতে বুঝাচ্ছে ডাটাবেস বা সাইটের কনফিগারেশন অর্থাৎ অ্যাপ্লিকেশনের কনফিগারেশন। সো এই অ্যাপ্লিকেশনের কনফিগারেশন বা ডাটাবেস কনফিগারেশন কি হয়, একটা সাইটে একটা প্রজেক্টে একটাই হয়। আবার ক্যাশিং সার্ভিস এই একটাই ইউজ হয় একটা প্রজেক্টে। হ্যাঁ, এটা আপনি আইদার ইউজ করতে পারেন ডিস্ট্রিবিউটেড ক্যাশিং, আইদার ইউজ করতে পারেন আপনার মেমোরি ক্যাশিং, অথবা ইউজ করতে পারেন রেডিস। সো যেটা ইউজ করেন না কেন আপনার ক্যাশিং কিন্তু একটাই হবে। হ্যাঁ, আবার লগিং, যেটা বললাম যে আপনার একটাই লগিং হবে, কোনো আলাদা ভেরিয়েন্ট নাই, মানে আলাদা চেঞ্জেস নাই। হ্যাঁ, সো এই যে ক্ষেত্রে আপনার একটা সাইটে ওই একটাই লাগবে, এইসব ডিপেন্ডেন্সি ইনজেক্ট করার জন্য এইসব ইনস্ট্যান্সের আপনি সিঙ্গেলটন ইউজ করবেন। এন্ড সেকেন্ড অপশন যেটা স্কোপ, এটা কি অনস পার এইচটিটিপি রিকোয়েস্ট। আচ্ছা, এখন এটা হচ্ছে কি, সাপোজ একটা ইউজার একটা এইচটিটিপি রিকোয়েস্ট পাঠাচ্ছে সার্ভারে কিছু ডাটার জন্য। এখন ফর এক্সাম্পল একটা পোস্ট টেবিলে সে রিকোয়েস্টটা যাবে। হ্যাঁ, সো পোস্ট টেবিলে রিকোয়েস্ট যাবে, আবার আরেকজন ইউজার কি করলো যে রিকোয়েস্ট পাঠাইলো তার হচ্ছে প্রোফাইল পিকচারের জন্য, সেইটা হচ্ছে ডাটাবেজে যাবে। এখন আপনি যদি সেম ইনস্ট্যান্স দিয়ে সবগুলো রিকোয়েস্ট, দুইটা রিকোয়েস্ট সার্ভ করেন, তাহলে হচ্ছে এখানে একটা সিকিউরিটি ভালনারেবিলিটি একটা ইস্যু আছে। তো এই ক্ষেত্রে কি হবে, আপনি সিঙ্গেলটন ইউজ করতে পারবেন না। এই ক্ষেত্রে কি ইউজ করতে হবে? স্কোপ। কেন ইউজ করতে হবে? কারণ কি? কারণ স্কোপটা মূলত আপনার ডিফারেন্ট এইচটিটিপি রিকোয়েস্টের জন্য ডিফারেন্ট ইনস্ট্যান্স ক্রিয়েট করবে। সো ফর এক্সাম্পল আপনি একজন ইউজার, এজ এ ইউজার আপনি একটা রিকোয়েস্ট দিয়েছেন, আপনার জন্য একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করলো। আবার সেকেন্ড আরেকজন ইউজার রিকোয়েস্ট দিয়েছে, তার জন্য একটা ডিফারেন্ট ইনস্ট্যান্স ক্রিয়েট করলো। সো এটা হচ্ছে সেপারেশনে রাখতেছে সবকিছু। এবং এটা কোথায় ইউজ হয় দেখেন, ডাটাবেস কনটেক্সে ইউজ হয়। অর্থাৎ আমরা যে রেপোজিটরি থেকে ডাটাবেস থেকে রেপোজিটরি দিয়ে যে আমরা ডাটা নিয়েই আনি, যেটা মানে রিড রাইট অপারেশন গুলো যে করি, এইগুলোর ক্ষেত্রে কি হয়, স্কোপ ইউজ হয়, যেটা হচ্ছে ইউনিকোড ওয়ার্ক প্যাটার্ন মেনটেন করে। অর্থাৎ আইদার হচ্ছে ওই এইচটিটিপি রিকোয়েস্টের সবগুলো ইনফরমেশন সে গেট করে নিয়ে আসতেছে, সবগুলো ইনফরমেশন আপডেট করতেছে, অথবা কিছুই করবে না। এটা হচ্ছে ইউনিট অফ ওয়ার্ক, অর্থাৎ একসাথে কমপ্লিট কাজটা হওয়া। So, এই একটা ব্যাপার। আর হচ্ছে ট্রানজেন্ট যেটা, এটা হচ্ছে প্রতি রিকোয়েস্টে আসে, প্রতি রিকোয়েস্টে লাইট ওয়েট এবং স্টেটলেস সার্ভার যেগুলো সার্ভিস যেগুলো সেক্ষেত্রে হয়। অর্থাৎ আপনার ডাটার কিছু কোনো ব্যাপার নাই, আপনি জাস্ট একটা ইনস্ট্যান্স জাস্ট ক্রিয়েট করলেন এবং ওটার আর কোনো কাজ নেই। হ্যাঁ, এরকম ক্ষেত্রে যে ওটা শেষ, এই জাস্ট এখনই লাগতেছে এবং শেষ। মোট কথা হচ্ছে যে লোকাল ভেরিয়েবল যেরকম কাজে ইউজ হয়, যে মেথডের বাইরে কিন্তু কোনো কাজ নেই। সো এইরকমের। সো এটা হচ্ছে ট্রানজিয়েন্ট এইসব ক্ষেত্রে ইউজ হয়। তো মোস্টলি আসলে আমরা সিঙ্গেলটন এবং স্কোপ দুইটাই আসলে ইউজ করি বেশি। আচ্ছা, আর হচ্ছে এই যে এই একটা অপশন দেখেন, ফর এক্সাম্পল একটা সার্ভিস হেড স্কোপ দিয়ে হচ্ছে রেজিস্টার করলো। সো এই যে আই মাই সার্ভিস যেটা হবে, এটা কি হবে, প্রতিটা যেহেতু স্কোপ দিয়ে করছে, সো এটা কি প্রতিটা এইচটিটিপি রিকোয়েস্টের মাধ্যমে এটা জেনারেট হবে। অর্থাৎ ইউজার এ রিকোয়েস্ট দিল, একটা আই মাই সার্ভিসের ইনস্ট্যান্স ক্রিয়েট হলো। আবার ইউজার বি হচ্ছে রিকোয়েস্ট দিল, তার জন্য আরেকটা আই মাই সার্ভিসের রিকোয়েস্ট মানে ইনস্ট্যান্স ক্রিয়েট হলো। সো এই ইনস্ট্যান্স গুলা ওই অনলি ওই হচ্ছে এইচটিটিপি রিকোয়েস্টের টাইমটা হচ্ছে সার্ভ করবে, এবং এরপরে যখন এইচটিটিপি রিকোয়েস্ট শেষ এই ইনস্ট্যান্স কি হয়ে যাবে, আই মিন কিলার হয়ে যাবে, অর্থাৎ এর লাইফ টাইমও শেষ, এরকমের।
ওকে, আচ্ছা, আর কোনো কোশ্চেন ডিপেন্ডেন্সি ইনজেকশন থেকে? ওকে, আচ্ছা, আর যেটা আমরা হচ্ছে আইওসি কন্টেনার যেটা বলছিলাম, যে ডটনেট হচ্ছে কি করে দিচ্ছে আমাদেরকে একটা সুবিধা দিচ্ছে যে ডিপেন্ডেন্সিটা আমরা অপটিমাইজড ওয়েতে যেন রেজিস্টার করতে পারি। সো এইটা আসলে হয় কোথায় দেখেন, এই যে স্টার্টআপ পেজ। সো ডটনেট 5 পর্যন্ত আসলে এটা হচ্ছে স্টার্টআপ ক্লাসটা ইউজ করতো। ডটনেট 6 থেকে কিন্তু আসলে আমাদের হচ্ছে প্রোগ্রাম ডট সিএসই হচ্ছে এটা নিয়ে আসছে। মানে এখনো করা যাবে যদি আপনি চাইলে স্টার্টআপ ক্লাস ক্রিয়েট করেন, এরপরে এটাকে হচ্ছে মিডলওয়্যার মতো করে অ্যাড করে দিলেন, সেটা করা যাবে। কিন্তু এখন বর্তমানে আসলে প্রোগ্রাম সিএসই আসলে এটা ইউজ হয়। সো এই যে কনফিগারেশন সার্ভিস, এটাই হচ্ছে আপনার আইওসি, অর্থাৎ ডিপেন্ডেন্সি ইনজেকশনের যে কন্টেইনার যেটা দিয়েছে ডটনেট, সেটা। তো ডটনেট কি বলতেছে যে আপনার যতগুলা ক্লাসের বা যতগুলা প্রপার্টির ইনস্ট্যান্স দরকার হবে, আপনি সবগুলো কি করবেন, এখানে আইসা আপনি রেজিস্টার করে নেবেন। এবং আপনার যে এই সার্ভিসটার পারপোজ অনুযায়ী আপনি রেজিস্টার করবেন, অর্থাৎ যেটা আর কি আপনার প্রতি এইচটিটিপি রিকোয়েস্টে লাগবে। যেমন অর্ডার সার্ভিস, এটার কাজ কি, ডাটাবেসের সাথে মানে রিড রাইট অপারেশনের কাজ করা, যেটা আমরা দেখছি যে এটা কি হবে, এটা স্কোপ ইউজ করা যায়। সো এটা আপনি অ্যাড স্কোপ দিয়ে করবেন। আবার যদি এরকম হতো ডাটাবেস কনফিগারেশন, যে এই সাইটটার ডাটাবেস একটাই, সেটা কি দিয়ে করতেন আপনারা, সার্ভিস ডট অ্যাড সিঙ্গেলটন দিয়ে করতে হবে, এরকম। সো এই যে রেজিস্টার করা হয়ে গেল, তার মানে পুরো সাইটে যখনই এই আই অর্ডার সার্ভিসটা কোনো কম্পোনেন্ট ইউজ করবে, তখন সে কি করবে, সর্বপ্রথম এই জায়গায় চলে আসবে যে ডিপেন্ডেন্সির কন্টেনারের কাছে, আইওসি কন্টেনার। তার কাছে আসার পরে কি হবে, যে ও হচ্ছে এখানে রেজিস্ট্রেশনের পারপোজটা দেখবে যে কিভাবে রেজিস্টার করছে, এটা কি সিঙ্গেল টোনে করছে না অ্যাড স্কোপে না অ্যাড ট্রানজেন্টে। যদি সিঙ্গেল টোনে করে থাকে, তখন ও চেক করবে যে এই আই অর্ডার সার্ভিসের কোনো ইনস্ট্যান্স এক্সিস্টিং আছে কিনা এই পুরো সাইটে, পুরো অ্যাপ্লিকেশনে। যদি থাকে, তখন ও ওইটাই পাঠাই দেবে। কারণ কি, কারণ হচ্ছে এই যে সিঙ্গেল টোন, তার মানে এই পুরো সাইটে একটাই থাকবে। ওকে, এটা। আর অ্যাড স্কোপের ক্ষেত্রে চেক করবে কি, এখন যে কারেন্ট যে এইচটিটিপি রিকোয়েস্টটা চলতেছে, যেটার জন্য আসলে এই ডিপেন্ডেন্সিটা খুঁজতেছে, সে ওই এইচটিটিপি রিকোয়েস্টের জন্য এই আই অর্ডার সার্ভিস আছে কিনা। ওকে, যদি না পায় ও ক্রিয়েট করে দিবে, আর পাইলে হচ্ছে কি এটাই রিটার্ন করে দিবে। তো ব্যাপারটা এরকম হচ্ছে। সো এইটা আপনার হওয়ার পরে আপনি যখন আসলে ক্লাস থেকে কল দিবেন, আচ্ছা একটা এক্সাম্পলে যাই আমরা। এই যে এখানে যখন আপনি এই যে আই অর্ডার সার্ভিস দিয়ে কনস্ট্রাক্টরের ভিতরে আপনি যখন ইনিশিয়ালাইজ করতেছেন, তো তখনই আসলে এই পর্যায়ে আসার পরে এখানে যখন ইনিশিয়ালাইজ করে, তখনই আসলে ও কি হয়ে যায়, আইওসি কন্টেনারের কাছে চলে যায় যে এটার ডিপেন্ডেন্সি কিরকম কি আছে, এবং ইনস্ট্যান্সটা ক্রিয়েট হবে না এক্সিস্টিং থেকে আসবে, কিরকম হবে। সো এটা হচ্ছে এখান থেকে চলে যায় কন্টেনারের কাছে। কন্টেনার ডিসাইড করে বেসড অন রেজিস্ট্রেশন প্রসেস, যে সিঙ্গেলটন, স্কোপ আর ট্রানজেন্ট, এর উপরে বেস করে ও ইনস্ট্যান্সটা এখানে দিয়ে দিচ্ছে। এবং ও হচ্ছে এই অর্ডার কন্ট্রোলার কি করতেছে, ইনস্ট্যান্স ইউজ করে ওর পারপোজ সার্ভ করতেছে। সেই হচ্ছে মূলত মোট ধারণা হচ্ছে ডিপেন্ডেন্সি ইনজেকশনের। ওকে, আচ্ছা, এরপরে আমরা আসি হচ্ছে সলিড প্রিন্সিপলে। হ্যাঁ, ওকে, সলিড প্রিন্সিপল আসলে কোশ্চেনগুলো আগে থাকলে আমি কিছু ডকুমেন্টস প্রিপেয়ার করতাম। Anyway, আচ্ছা, সো সলিড প্রিন্সিপলের আসলে কাজটা কি, মূলত এটা হচ্ছে একটা, প্রথমত কাজ হচ্ছে বেটার কোড রিডেবিলিটি, বেটার মেনটেনেন্স, বেটার এক্সটেন্ডেবিলিটি, অর্থাৎ আপনার এক্সিস্টিং ফিচার আছে আপনি আরো এক্সটেন্ড করলেন। হ্যাঁ, ফর এক্সাম্পল একটা কি বলে, একটা পেমেন্ট সিস্টেম থেকে আপনি শুধুমাত্র বিকাশে পেমেন্ট করতে পারতেন, তার সাথে আপনি খুব ইজিলি হচ্ছে বিকাশ সাথে রকেট ইউজ করলেন, পেপাল ইউজ করলেন। হ্যাঁ, এই টাইপের কাজগুলো, অর্থাৎ এক্সটেন্ড করা, এক্সিস্টিং ফাংশনালিটিকে চেঞ্জ না কইরা আপনি আরো এক্সটেন্ড করা। হ্যাঁ, তো এই যে ব্যাপারগুলো, এই কাজগুলো হচ্ছে সুবিধাগুলো দেয় কি সলিড প্রিন্সিপাল। ওকে, সো সলিড প্রিন্সিপালের প্রথমত হচ্ছে কি আছে, এস। এস এর কাজটা হচ্ছে, এটা একটা আসলে শর্ট ফর্ম। সো
প্রত্যেকটারই একটা হচ্ছে ফুল ফর্ম আছে। সো এস দিয়ে বোঝাচ্ছে হচ্ছে সিঙ্গেল রেসপন্সিবিলিটি। সো এটার নাম থেকেই বোঝা যাচ্ছে যে একটা মাত্র দায়িত্ব থাকবে, রেসপন্সিবিলিটি শুধুমাত্র একটা থাকবে। অর্থাৎ আমরা যখন হচ্ছে একটা সফটওয়্যার ডিজাইন করি, আমাদের ক্লাসগুলা এমন ভাবে রাখা উচিত, মানে হয় না যে একটা সফটওয়্যার আপনি বানানোর সময় আপনার কিন্তু ডিফাইন করতে হয় যে আপনার এখানে কয়টা ডাটা টেবিল থাকবে, কয়টা ক্লাস থাকবে, কয়টা হচ্ছে মেথড লাগবে, কয়টা কন্ট্রোলার থাকবে, এরকম আপনারা ডিসাইড করেন। সো এরকমই যে একটা ক্লাসের রেসপন্সিবিলিটি যেন, এরিয়া যেন একটাই থাকে। হ্যাঁ, হ্যাঁ, একটা থাকার সুবিধা কি, যে আপনার তখনই শুধুমাত্র ওই ক্লাসটা চেঞ্জ করা লাগবে যখন আসলে ওই এরিয়ার ভিতরে কিছু চেঞ্জ হচ্ছে। ফর এক্সাম্পল অর্ডার। হ্যাঁ, অর্ডারের যদি আপনি কাজগুলো হ্যান্ডেল করতে চান প্রপারলি, তাহলে আপনি অর্ডারের জন্য একটা হচ্ছে ক্লাস ক্রিয়েট করলেন। সো অর্ডারের ফিচারে তখনই চেঞ্জ আসবে যখন অর্ডারে আসলে কোনো চেঞ্জ আসবে। আচ্ছা, আবার ফর এক্সাম্পল অর্ডারের ক্ষেত্রে আপনার আগে ছিল হচ্ছে প্রোডাক্টের নেম, আইডি, প্রাইস। আচ্ছা, এরপর এখন কি করলেন, এখন হচ্ছে প্রোডাক্টের কালার অ্যাড করবেন। হ্যাঁ, একটা প্রোডাক্টের কালার অ্যাড করবেন। ওকে, সো এখানে সরি আমি আসলে প্রোডাক্টে চলে গেছি, অর্ডার না। আসলে ফর এক্সাম্পল এটা প্রোডাক্ট হলো, তাহলে প্রোডাক্টে আগে ছিল কি আইডি, প্রোডাক্টের নেম, আর হচ্ছে প্রোডাক্টের প্রাইস, তিনটা জিনিস ছিল। ওকে, আপনার প্রোডাক্ট একটা ক্লাস ইউজ করছেন এই তিনটা জিনিস। এখন কি হইলো, আহ, আপনার লাগবে হচ্ছে প্রোডাক্টের হচ্ছে কালার, হইতে পারে এটা ব্লু অথবা হইতে পারে রেড। আচ্ছা, সেক্ষেত্রে কি হবে, যেহেতু প্রোডাক্টই চেঞ্জ আসছে, যে প্রোডাক্টের হচ্ছে একটা প্রপার্টি অ্যাড হচ্ছে, তার মানে তখনই গিয়ে আপনি কি করবেন, প্রোডাক্ট যে ক্লাসটা আছে ওখানে চেঞ্জ করবেন। আবার অর্ডারের ক্ষেত্রে কি হইতে পারে, অর্ডারে অর্ডারের হচ্ছে ডেট হইতে পারে, অর্ডারের হচ্ছে ইউজার হইতে পারে, অর্থাৎ অর্ডারের কাস্টমার, অর্ডারের কোয়ান্টিটি, প্রোডাক্ট কোয়ান্টিটি। সো এই জিনিসগুলো হইতে পারে। সো প্রপার্টি গুলা এখন আপনার যদি অর্ডার এবং হচ্ছে প্রোডাক্ট দুইটা মেনটেন করার জন্য যদি আপনি সেম একটা ক্লাস মেনটেন করতেন, ইউজ করতেন, সেক্ষেত্রে কি হতো, অর্ডারে কিছু চেঞ্জ আসলো, আপনি অর্ডার ক্লাসটা আপনার কি করা লাগলো, চেঞ্জ করা লাগলো। আচ্ছা, আবার প্রোডাক্টে কিছু চেঞ্জ আসলো, আবার আপনার ওই অর্ডার ক্লাসটা চেঞ্জ করা লাগলো। সো এইটা হচ্ছে বেটার মেন্টেনেবিলিটি দিচ্ছে না আমাকে আপনাকে, যে আপনার প্রায় হচ্ছে এক এক কারণে আপনার ওই ক্লাসে এসে আবার চেঞ্জ করা লাগতেছে। সো এই সব কারণে অলওয়েজ হচ্ছে একটা গুড প্র্যাকটিস হচ্ছে সিঙ্গেল রেসপন্সিবিলিটি মেনটেন করা, অর্থাৎ যার যা দায়িত্ব সেই ক্লাস দিয়ে শুধুমাত্র ততটুকু কাজ করা। অর্থাৎ এটা পেমেন্টের যে কাজ, এটা পেমেন্ট সার্ভিসের যে কাজ, আমরা শুধুমাত্র পেমেন্ট ক্লাসের ভিতরে আমরা সেই পেমেন্ট রিলেটেড কাজই রাখবো, সেখানে আমরা ইউজারের রেজিস্ট্রেশনের কাজকর্ম রাখবো না। আবার ইউজার অথেন্টিকেশনের যে কাজ, সেখানে ইউজার অথেন্টিকেশনের কাজকর্মই থাকবে, সেখানে আপনার কি বলে, সেখানে আপনার প্রোডাক্টের ইনফরমেশন থাকবে না। So এই যে সেপারেশন কনসার্ন যেটা, যে যার যা রেসপন্সিবিলিটি, আমরা সিঙ্গেল রেসপন্সিবিলিটি মেনটেন করবো, যে একটা ক্লাসে রেসপন্সিবিলিটি একটা সিঙ্গেল মানে এন্টিটির উপরে থাকবে। সো এইভাবে মেনটেন করে, এটা হচ্ছে সলিডের ফার্স্ট যে টার্মটা, অর্থাৎ এস। আচ্ছা, সেকেন্ড টার্মটা কি, সেকেন্ড টার্মটা হচ্ছে ওপেন ক্লোজ প্রিন্সিপাল। অর্থাৎ একটা ক্লাস বা অবজেক্ট বা এন্টিটি, এটা হচ্ছে কি হওয়া উচিত, ওপেন ফর এক্সটেনশন, ক্লোজ ফর মডিফিকেশন। মানে হচ্ছে যে আমরা যদি এক্সটেন্ড করা লাগে, সেক্ষেত্রে যেন আমাদের কোনো বাধা না আসে। হ্যাঁ, আমরা ইচ্ছা করলে মানে প্রয়োজন অনুযায়ী ওইটাকে এক্সটেন্ড করে নিতে পারবো। আর ক্লোজ ফর মডিফিকেশন মানে হচ্ছে আমাদের এই ক্লাসটা আর মডিফাই করার উচিত না। হ্যাঁ, মডিফাই করা উচিত না, মডিফাই করা ভালো প্র্যাকটিস না। অর্থাৎ ফর এক্সাম্পল আপনার আছে হচ্ছে একটা প্রোডাক্ট, আমরা প্রোডাক্টের উদাহরণে চলে যাই। একটা প্রোডাক্টে কি হবে, প্রোডাক্টের কতগুলো প্রপার্টি আছে, যেমন আগে বলছি যে নেম থাকতে পারে, প্রাইস থাকতে পারে, আর হচ্ছে কি বলে, প্রোডাক্টের আইডি থাকতে পারে। আচ্ছা, এখন আমরা যেটা বলছি যে এটা কি হওয়া উচিত, ওপেন ফর এক্সটেনশন, ক্লোজ ফর মডিফিকেশন। অর্থাৎ আমরা এটার মডিফাই করব না, এই যে প্রোডাক্টটার এই যে তিনটা প্রপার্টি থাকবে, আমরা মডিফাই করব না। আমরা কি করব, এক্সটেনশন যেন করতে পারি, অর্থাৎ আমাদের প্রপার্টি যেন অ্যাড করতে পারি, কিন্তু আমরা প্রোডাক্টে আর হাত দিতে পারবো না ক্লাসটায়। কিভাবে করা যেতে পারে, ফর এক্সাম্পল আপনার ওয়েবসাইটে প্রোডাক্টের ভিতরে আছে হচ্ছে কার। আচ্ছা, এখন কারের কি আসবে, কারের হচ্ছে নেম থাকবে, আইডি থাকবে, প্রাইস থাকবে। কারের তো আরো কিছু থাকবে, মডেল থাকবে, কালার থাকবে। হ্যাঁ, সো এই জিনিসগুলো থাকবে, এন্ড ইঞ্জিন পাওয়ার থাকবে, ডিসক্রিপশনস থাকবে। হ্যাঁ, তো এক্ষেত্রে কি হইতে পারে, তাহলে আমাদের এই যে
ক্লোজ ফর মডিফিকেশন, অর্থাৎ আমরা প্রোডাক্টের হাত দিব না, প্রোডাক্ট ক্লাসটা ওরকমই থাকবে। এন্ড আমাদের হওয়া উচিত কি ওপেন ফর এক্সটেনশন। তার মানে হচ্ছে আমরা কি করতে পারি এক্ষেত্রে সলভ করার জন্য, যে আমরা আরেকটা চাইল্ড ক্লাস নিতে পারি, যেটা হচ্ছে ফর এক্সাম্পল কার। কার একটা প্রোডাক্ট, ওকে। সো কার কি করবে, সেই প্রোডাক্ট ক্লাসকে এক্সটেন্ড করবে ওপ এর যে ইনহেরিটেন্স অনুযায়ী। এক্ষেত্রে সে কি পাইবে, সে হচ্ছে কার যে ক্লাসটা ওরও কি থাকবে তাইলে আইডি, নেম, প্রাইস থাকবে। এবং আমরা এখন কি করতে পারি, ওইগুলো তো বাই ডিফল্টও পাইছে, বাকি আমরা নতুন যেগুলো লাগতেছে যেমন হচ্ছে কালার, তারপরে হচ্ছে মডেল, ইঞ্জিন ডিসক্রিপশনস, সো এগুলো আমরা কি করতে পারি এখন এই কার ক্লাসে প্রপার্টি হিসাবে অ্যাড করে নিতে পারি। সেক্ষেত্রে কি হলো, আমরা প্রোডাক্ট ক্লাসও আর মডিফাই করলাম না, এবং আমরা কি করলাম যে কারের জন্য আমরা কার ক্লাস ক্রিয়েট করে আমরা এক্সটেন্ড করে আমরা কি করলাম নতুন প্রপার্টি গুলো অ্যাড করে নিলাম। সো এটা হচ্ছে সলিডের ও পার্ট। হ্যাঁ, যে an entity or a class should be open for extension by extending and close for modification. ওকে, দেন হচ্ছে আসে এস ও এল। আচ্ছা, এল এর কাজ হচ্ছে লিস্ট অফ সাবস্টিটিউশন প্রসেস। সো লিস্ট অফ সাবস্টিটিউশন মানে কি, এখানে ওয়ার্ডটা মনে রাখতে হবে যে সাবস্টিটিউট। সাবস্টিটিউট মানে হচ্ছে যে একটার বদলে আরেকটা। ফর এক্সাম্পল, যে আমরা হচ্ছে নাপা আর নাপা এক্সট্রা, হ্যাঁ দুইটা জিনিস যেটা আমরা খাই, যে জ্বর হইলে অনেক সময় নাপাও খাই, নাপা এক্সট্রাও খাই, তাই না? সেক্ষেত্রে কি হচ্ছে, আহ নাপা এক্সট্রা দেখা যায় যে জ্বর মাথা ব্যথা দুইটা সার্ভ করতেছে। আমি যে এক্সাম্পল দিচ্ছি, মেডিকেল সায়েন্স নিয়ে আবার কেউ কম্পেয়ার করেন না। আচ্ছা, তো নাপা এক্সট্রা দেখা গেল কি হচ্ছে, মাথা ব্যথা হইলেও সেটা ছাড়তেছে আর জ্বরও ছাড়তেছে, আর নাপা ধরেন জ্বর ছাড়াচ্ছে। এখন আপনার হইলো জ্বর, আপনি কি করতে পারতেছেন, আপনি কিন্তু আহ নাপা খাইলেও আপনার জ্বর ছাড়তেছে, নাপা এক্সট্রা খাইলেও কিন্তু আপনার জ্বর ছাড়বে, কারণ নাপা এক্সট্রায়ও জ্বর সারানোর উপকরণ আছে। হইতে পারে এখানে একটা এক্সট্রা আছে, যেমন ধরেন মাথা ব্যথা কমানোরও ওষুধ আছে। আচ্ছা, তাইলে এখানে কি হইতেছে যে আপনার আসলে জ্বর হয়েছে, তো আপনার খাওয়া উচিত ছিল নাপা, কিন্তু নাপার বদলে আপনি খাচ্ছেন নাপা এক্সট্রা, যেটা আপনার কাছে এখন নাপা এক্সট্রা আছে, নাপা নাই। হইতে পারে এরকম। তো এক্ষেত্রে কি হলো, যে নাপা এক্সট্রাটা কি হলো, নাপার একটা সাবস্টিটিউট, মানে একটা অল্টারনেটিভ অপশন হিসাবে ইউজ করা গেল। সো লিস্ট অফ সাবস্টিটিউশন মেথডের মানে প্রিন্সিপালের কাজ কি কি বলে, এটা বলে হচ্ছে যে একটা চাইল্ড ক্লাসের অবজেক্ট একটা প্যারেন্ট ক্লাসের অবজেক্টকে সাবস্টিটিউট হিসেবে ইউজ করা যাইতে পারে। যেমন ফর এক্সাম্পল ধরেন যে নাপাটা হচ্ছে একটা প্যারেন্ট ক্লাস এন্ড নাপা এক্সট্রা হচ্ছে একটা চাইল্ড ক্লাস। ওকে, সো নাপা হচ্ছে প্যারেন্ট ক্লাস, নাপা এক্সট্রা হচ্ছে চাইল্ড ক্লাস। সো নাপার যা যা প্রপার্টি আছে, নাপা এক্সট্রারও সেগুলো আছে, এই যে ইনহেরিটেন্স, চাইল্ড ক্লাস এজন্য। আচ্ছা, হয়তো এর কিছু বেশিও আছে, কিন্তু নাপা এক্সট্রা কিন্তু নাপা যে সুবিধা দিতে পারবে ও সেম সুবিধা দিতে পারবে। এই জন্য আমরা কি করতে পারতেছি, যেখানে নাপা লাগবে ওখানে আমরা চোখ বন্ধ করে নাপা এক্সট্রা দিয়ে যেতে পারতেছি। হ্যাঁ, তো একই রকম ভাবে যেমন একটু আগের এক্সাম্পলে যেখানে আপনার প্রোডাক্ট ক্লাস ছিল এবং হচ্ছে কার ক্লাস ছিল, তো আপনার একটা মেথডে যদি লাগে প্রোডাক্ট ক্লাসের একটা অবজেক্ট, আপনি চাইলে সেখানে একটা কার ক্লাসের অবজেক্ট পাস করে দিতে পারবেন। কেন পারবেন, কারণ হচ্ছে কার ক্লাসটা কি প্রোডাক্ট ক্লাসের একটা চাইল্ড ক্লাস, ডিরাইভড ক্লাস। সো কার ক্লাসের অবজেক্টে প্রোডাক্ট ক্লাসের সবগুলো প্রপার্টি কিন্তু আছে, কারণ এক্সটেন্ড করছে, ইনহেরিটেন্স করছে, সো আছে। তো লিস্ট অফ সাবস্টিটিউশন মেথডের কাজে হচ্ছে এরকমের, প্র্যাকটিসটা এরকমের যে আমাদের ফর এক্সাম্পল একটা চাইল্ড ক্লাস আমাদের এমন ভাবেই ডিজাইন করা উচিত যাতে আমরা ওর যে প্যারেন্ট ক্লাসটা আছে ওই প্যারেন্ট ক্লাসের অবজেক্টের বদলে আমরা যেন এই চাইল্ড ক্লাসের অবজেক্টটা ইউজ করতে পারি, সাবস্টিটিউট হিসাবে যেন আমরা দিতে পারি। অর্থাৎ একটা মেথড ফর এক্সাম্পল হচ্ছে এইজ, এইজ একটা মেথড, অথবা প্রাইস একটা মেথড। তো প্রাইসের কাজ কি, উদাহরণ হচ্ছে একটা প্রোডাক্টের প্রাইস ক্যালকুলেট করবে। এখন আপনার প্রোডাক্টের, তার মানে ও একটা প্রোডাক্টের অবজেক্টকে মানে চাচ্ছে প্যারামিটার হিসাবে। তো এই ক্ষেত্রে যেহেতু কার হচ্ছে এমন ভাবে ডিজাইন করা উচিত যাতে করে ওই মেথডটাতে, অর্থাৎ ক্যালকুলেট প্রাইস মেথডে আপনি কারের একটা অবজেক্ট পাঠাইয়া আপনি যেন কারের প্রাইসটাও ক্যালকুলেট করে নিয়ে আসতে পারেন। হ্যাঁ, অর্থাৎ এই দুইটা ক্লাসের ডিজাইন, অর্থাৎ কার ক্লাস এবং
ওর যে প্যারেন্ট ক্লাস আর প্রোডাক্ট ক্লাস, এই দুইটা ডিজাইনে এমন ভাবেই করা উচিত, প্রপার্টি গুলো এমন ভাবে অ্যাড করা উচিত যাতে কইরা একটার প্যারেন্টস এর অবজেক্টের সাবস্টিটিউট হিসেবে আমরা চাইল্ডের অবজেক্ট ইউজ করতে পারি। আচ্ছা, এক্ষেত্রে করতে হবে কি তাইলে, অর্থাৎ ফর এক্সাম্পল প্যারেন্ট ক্লাসে ইন্টিজার এইজ আছে, চাইল্ড ক্লাসে আপনি স্ট্রিং এইজ ইউজ করতে পারতেছেন, পারা উচিত না, ইউজ করবেন না। হ্যাঁ, সো এই যে ব্যাপারটা, এটা তো এটা হচ্ছে লিস্ট অফ সাবস্টিটিউশন মেথড। আচ্ছা, এই তিনটে নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো, ওকে। আচ্ছা, আপনারা কি কেউ জি স্যার, শুনতে পাচ্ছেন আমার? শোনা যাচ্ছে, কোশ্চেন নাই আর কি। ওকে, বুঝতে পারছি। জি স্যার, আচ্ছা, হ্যাঁ দুইটা শোনা দুইটা যাচ্ছে। রিজন হইতে পারে। আচ্ছা, স্যারটা বলতে হবে না, ভাইয়া ডাকতে পারেন। আমরা আপনাদের তো কয়েক বছরের সিনিয়র। আচ্ছা, আপনারও কিছুদিন পরে এরকম জায়গায় চলে আসবেন, আচ্ছা জব করবেন, তাই না? খুব তাড়াতাড়ি, অল্প সময়। আপনার মনে হয় মোস্টলি হচ্ছে ফাইনাল ইয়ার স্টুডেন্টই হওয়ার কথা বেশিরভাগ, না? হইতে পারে কিছু ফিফথ সেমিস্টার, থার্ড সেমিস্টার থাকতে পারে। জি, ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। ওকে, আচ্ছা। সো আপনারা ফ্রিলি আসলে কোশ্চেন করবেন, সমস্যা নাই, মানে যে কোনো জিনিস ডিসকাস করা বা করবেন, অসুবিধা নাই, ফর্মালিটি মেনটেন করতে হবে না এতটা। আচ্ছা, এরপরে আমরা সলিডের এস, ও এবং এল সম্পর্কে একটু ডিসকাস করলাম। যেহেতু কোশ্চেন নাই, দুইটা অপশন হইতে পারে, এক হচ্ছে আপনারা সব বুঝছেন, অথবা কিছুই বোঝেন নাই, দুইটা অপশন হইতে পারে। আচ্ছা, আমরা হচ্ছে নেক্সট অপশনে চলে যাই। সো আই, সলিডের আই, যেটার কাজ হচ্ছে কি ইন্টারফেস সেগ্রিগেশন। সো ইন্টারফেস সেগ্রিগেশনের এটা হচ্ছে ফোর্থ হচ্ছে কম্পোনেন্ট, অর্থাৎ প্রিন্সিপাল সলিডের। সো এর কাজটা কি? কাজটা হচ্ছে লার্জ ইন্টারফেস শুড বি ব্রোকেন ডাউন ইনটু এ স্মলার পার্ট, অর্থাৎ বড় ইন্টারফেস গুলোরে আমরা ভাইঙা ছোট ছোট কইরা ফেলানো উচিত। কেন করা উচিত, তাই না? কারণ কি? কারণ হচ্ছে যে যেন একটা ক্লাস যখন একটা ইন্টারফেসকে এক্সটেন্ড করে, ইমপ্লিমেন্ট করে, তখন কি হয়, ওই ক্লাসটাকে কিন্তু বাধ্য করা হয় ওই ইন্টারফেসের সবগুলা মেথডকে ইমপ্লিমেন্ট করার জন্য। এটা তো জানেন, তাই না? যেমন যখনই একটা ফর এক্সাম্পল প্রোডাক্ট সার্ভিস একটা ক্লাস, আর ওর ইন্টারফেস হচ্ছে আই প্রোডাক্ট সার্ভিস। সো ফর এক্সাম্পল ওই আই প্রোডাক্ট সার্ভিস ইন্টারফেসে ধরেন 10টা মেথড আছে। এখন যদি প্রোডাক্ট প্রোডাক্ট সার্ভিস ক্লাসটা যদি আই প্রোডাক্ট সার্ভিসকে এক্সটেন্ড করে, ইমপ্লিমেন্ট করে, সেক্ষেত্রে কি হবে, যে প্রোডাক্ট সার্ভিস ক্লাস বাধ্য ওই 10টা মেথডকে ইমপ্লিমেন্ট করার জন্য, না হলে কিন্তু এরর দিবে, তাই না? যে এরর দেবে যে এই ক্লাস হচ্ছে এই মেথডটাকে ইমপ্লিমেন্ট করে নাই, আই প্রোডাক্ট সার্ভিসের এই মেথডকে ইমপ্লিমেন্ট করে নাই। সো হয় কি, যখনই কোনো ক্লাস একটা ইন্টারফেসে এক্সটেন্ড করে, তখনই ওই ক্লাসটা ওই ইন্টারফেসের সবগুলা মেথডকে ইমপ্লিমেন্ট করতে বাধ্য। সো এই জন্য একটা ক্লাসের যেন শুধুমাত্র প্রয়োজনীয় মেথডগুলো ইমপ্লিমেন্ট করা লাগে, এর থেকে বেশি অর্থাৎ যেটা তার দরকার নাই সেটা যেন তার ইমপ্লিমেন্ট করার দরকার হয় না। এই কারণে এই যে প্রিন্সিপালটা কি বলতেছে যে আমাদের ইন্টারফেস গুলাকে বড় ইন্টারফেস বানানো উচিত না, এবং হচ্ছে ভাইঙা ছোট ছোট ইন্টারফেস বানানো উচিত, যাতে কইরা যে জাস্ট স্পেসিফিক পারপোজ গুলো সার্ভ করতে পারে। যেন একটা ক্লাস, যে ক্লাসটা ফর এক্সাম্পল এই যে প্রোডাক্ট সার্ভিস ক্লাসটা, ওর ধরেন 5টা মেথড লাগবে। হ্যাঁ, আপনি এখন একটা আই প্রোডাক্ট সার্ভিস বানাইলেন, সেখানে 10টা মেথড আছে। এখন হচ্ছে ওর কাজ কি, ওর প্রোডাক্টের ক্রুড করবে, আবার অর্ডারের ক্রুডও করবে, এগুলো সব আপনি আই প্রোডাক্ট সার্ভিসে নিয়ে গেলেন। হ্যাঁ, ইন্টারফেসে এখন যেহেতু প্রোডাক্ট সার্ভিস ওরা ইমপ্লিমেন্ট করছে, ওর কি করা লাগবে, ওর হচ্ছে আহ, সবগুলা মেথডকে ওর ইমপ্লিমেন্ট করা লাগবে, লেখা লাগবে। So, ওর তো সবগুলো মেথড দরকার নাই, তাই না? ওর দরকার কয়টা? প্রোডাক্ট রিলেটেড 5টা মেথড দরকার, ওর তো 10টা দরকার নেই।
তো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে বেস্ট প্র্যাকটিস এই সলিড প্রিন্সিপাল অনুযায়ী হওয়া উচিত কি, যে আচ্ছা এই যে আই প্রোডাক্ট সার্ভিস ইন্টারফেসটা তো অনেক বড় ইন্টারফেস, এখানে 10টা মেথড আছে, যেখানে 6টা প্রোডাক্ট রিলেটেড আর 4টা অর্ডার রিলেটেড। আমরা একটা কাজ করি, আমরা এটাকে ভাইঙা আমরা হচ্ছে 2টা ইন্টারফেস বানাই, একটা আই অর্ডার সার্ভিস আর একটা আই প্রোডাক্ট সার্ভিস। সো প্রোডাক্ট রিলেটেড মেথড গুলো আমরা আই প্রোডাক্ট সার্ভিসে রাখি, অর্ডার রিলেটেড মেথড গুলো আমরা আই অর্ডার সার্ভিসে রাখি। এখন কি হলো, এখন যখন প্রোডাক্ট ক্লাসটা অর্থাৎ প্রোডাক্ট সার্ভিস ক্লাসটা আই প্রোডাক্ট সার্ভিসকে ইমপ্লিমেন্ট করবে, তখন কি ও শুধুমাত্র ওই প্রোডাক্ট রিলেটেড 6টা মেথড যেগুলো ওর দরকার, ও শুধুমাত্র সেই 6টাকেই ইমপ্লিমেন্ট করবে। সো এটা একটা গুড প্র্যাকটিস এবং এটা একটা সলিড প্রিন্সিপাল যেটা আমাদের ফলো করা উচিত, যাতে একটা ক্লাসের কখনোই ওর আননেসেসারি কোনো মেথডকে যেন ওর ইমপ্লিমেন্ট করা না লাগে। আচ্ছা, এটা সম্পর্কে কারো কোনো কোশ্চেন আছে? ওকে। আচ্ছা, এর পরের পার্ট ডিপেন্ডেন্সি ইনজেকশন। আমরা হচ্ছে অলরেডি ডিপেন্ডেন্সি ইনজেকশন সম্পর্কে ডিসকাস কিছুটা করছি আই থিংক। আচ্ছা, সো এই হলো মোটামুটি সলিড প্রিন্সিপাল। আপনারা হচ্ছে একটু এটা নিয়ে দেখতে পারেন। মোস্টলি আসলে এগুলো খুব আমরা রেগুলারলি ইউজ করি। যেমন প্রথমত যেটা ছিল সিঙ্গেল রেসপন্সিবিলিটি, এটা তো একদম সব থেকে ইম্পর্টেন্ট, যে এটা ছাড়া আপনি আসলে কোড কইরা খুব একটা আগাইতে পারবেন না, তাই না? কারণ হচ্ছে কি, আপনি কয়টা ক্লাস লাগবে সেটা যদি শুরুতে না বোঝেন, তাইলে তো হচ্ছে আপনি সফটওয়্যারে আপনি তো আগাইতে পারলেন না তাইলে। সো এটা হচ্ছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস ইন সফটওয়্যার ডেভেলপমেন্ট। আচ্ছা, গেল আমাদের হচ্ছে ডিপেন্ডেন্সি ইনজেকশন, সলিড প্রিন্সিপাল। আসলে সলিডের ভিতরেই কিন্তু ডিপেন্ডেন্সি ইনজেকশন আছে, যাই হোক। আচ্ছা, এরপরে আমরা আসি হচ্ছে ক্লিন আর্কিটেকচারে। আচ্ছা, সো ক্লিন আর্কিটেকচারটা মূলত কি? এটা হচ্ছে মূলত সফটওয়্যার ডেভেলপমেন্টের একটা আর্কিটেকচার অর্থাৎ ডিজাইন। হ্যাঁ, যে আপনার একটা সফটওয়্যারকে আপনি কয়টা পার্টে ভাগ করতেছেন, কতগুলা হচ্ছে আলাদা আলাদা কম্পোনেন্টে আপনি ভাগ করে ফেলাচ্ছেন, এইটা হচ্ছে আসলে আর্কিটেকচার। এরকম অনেকগুলো আর্কিটেকচার আছে, যেমন এমভিসি আর্কিটেকচার আছে, হ্যাঁ, অর্থাৎ মডেল ভিউ কন্ট্রোলার। তারপরে আছে অনিয়ন আর্কিটেকচার, হ্যাঁ, এরপরে আছে হচ্ছে ক্লিন আর্কিটেকচার। তো এগুলো জাস্ট একটা প্র্যাকটিস। সো ক্লিন আর্কিটেকচারে মূলত আহ, একটা প্রজেক্টকে 4টা কোর কম্পোনেন্টে ভাগ করে ফেলে, অর্থাৎ যাতে কোডের হচ্ছে যে ডিপেন্ডেন্সি গুলা ভালোভাবে যেন মেনটেন করা যায়, এবং হচ্ছে সেপারেশনে রাখা যায়, স্পেসিফিক জিনিসগুলো সেপারেশনে রাখা যায়, এবং ইন্ডিপেন্ডেন্ট প্রপার্টি গুলো যেন আলাদা রাখা যায়, এরকমের। অনেকটা বলতে পারেন যে প্রজেক্ট স্ট্রাকচার বা ফোল্ডারিং স্ট্রাকচার এইগুলা। হ্যাঁ, তো এখানে মূলত 4টা হচ্ছে কেসে মূলত ভাগ করে। প্রথমত যেগুলো থাকে হচ্ছে এন্টিটিস, একদম কোরে, অর্থাৎ একটা প্রজেক্টের মেইন প্রপার্টি গুলো কি থাকবে। প্রথমে আপনি যখন একটা প্রজেক্ট করবেন, তখন মূলত আপনি আগে ভাববেন যে প্রজেক্টে কি হচ্ছে, আহ, কি কি ডোমেইন আছে, কি কি ডাটাবেজের ক্লাস গুলো কি কি হবে। হ্যাঁ, সো সেটা হচ্ছে এন্টিটিস এর ভিতরে। সো একটা ক্লাস, একটা প্রজেক্ট বানানো যেটা হচ্ছে এন্টিটিস গুলো হোল্ড করবে, এন্টিটিস ডাটাবেজের এই কাজগুলো করবে। হ্যাঁ, এরপরে হচ্ছে নেক্সট আসলো হচ্ছে যদি বলি, okay, আমি হচ্ছে একটু দেখি কোন ডকুমেন্টস পাই কিনা আপনাদের দেখাতে একটু সুবিধা হবে। ওকে, তো মূলত এখানে কিভাবে দেখাই, আচ্ছা যাই হোক, 4টা কোর কম্পোনেন্টে ভাগ করে একটা প্রজেক্টকে। ক্লিন আর্কিটেকচার কাজে হচ্ছে 4টা লেয়ারে ভাগ করবে। সো প্রথম লেয়ারটা হচ্ছে যে ডোমেন লেয়ার অর্থাৎ কোর যেটা। সো কোর লেয়ারটা আপনি জাস্ট হচ্ছে অনিয়নের সাথেও কম্পেয়ার করতে পারেন, যে 4টা পার্ট থাকে। পেঁয়াজে কি থাকে, পেঁয়াজে কিন্তু আপনি হচ্ছে একটা মানে পুরা কি বলে ওর উপরে যে পার্ট একটা খুলে ফেললেন, এরপরে ভিতরে কিন্তু আরেকটা পার্ট আসতেছে। এইভাবে খুলতে খুলতে ভিতরে আরেকটা একদম মেইন একটা পার্ট থাকবে, যেটা অনেকটা সাদা কালারের হবে, যেটা বলতে পারেন কোর। সো এরকমের প্রজেক্টটাকে হচ্ছে এইভাবে ভাগ করে ফেলানো, যে যেখানে একটা হচ্ছে
কোর লেয়ার থাকবে একদম সেন্ট্রালে। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে মূলত এন্টিটি গুলো থাকবে এবং অবজেক্ট গুলো থাকবে। কোর লেয়ারে হচ্ছে এন্টিটি থাকবে, অবজেক্ট থাকবে, বিজনেস রুল এবং ডোমেন লজিক গুলো থাকবে। অর্থাৎ ডিপেন্ড করবে আপনার প্রজেক্টটা কিসের প্রজেক্ট এবং এখানে কি কি ডাটাবেস টেবিল থাকবে, কি কি ডোমেইন থাকবে, হ্যাঁ বিজনেস লজিক গুলা কি কি, হ্যাঁ ডাটাবেসের রিড রাইট অপারেশন গুলা, এই টাইপের জিনিসগুলো থাকবে। হ্যাঁ, এবং হচ্ছে এর কোনো এক্সটার্নাল কোনো কিছুর উপরে আসলে আর ডিপেন্ডেন্সি থাকবে না। সো কোর লেয়ারটা হবে ইন্ডিপেন্ডেন্ট, বাকি লেয়ার গুলা কোর লেয়ারের উপরে ডিপেন্ডেন্ট থাকবে। কারণ বাকি লেয়ারে অর্থাৎ কন্ট্রোলারে কি ইউজ করা লাগে, আমাদের মডেল ইউজ করি, ডোমেইন ইউজ করি, সার্ভিস ইউজ করি। সো কোর লেয়ারে কিন্তু আমাদের কন্ট্রোলার লাগবে না। সো কোর লেয়ারটা হচ্ছে স্বাধীন, একদম সেন্ট্রাল যে লেয়ারটা সেটা হচ্ছে কোর। এরপরে হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। সো এই যে আমাদের এই যে কোরে যে ডাটাবেজের টেবিল গুলো আছে, এখন এই টেবিল গুলোর সাথে ডাটাবেজের যে কমিউনিকেশন, অর্থাৎ ডাটাবেজের রিড রাইট অপারেশন গুলো করা, হ্যাঁ বিজনেস লজিক গুলো ইমপ্লিমেন্ট করা, যে কখন একটা অবজেক্ট ডিলিট হবে, কখন অ্যাড করতেছি, হ্যাঁ কখন আপডেট করতেছি, এই যে লজিক গুলা, এগুলোর জন্য ইউজ হয় অ্যাপ্লিকেশন লেয়ার। সো এটা হচ্ছে সেকেন্ড লেয়ার। কোর লেয়ারটা সেন্ট্রালে, অ্যাপ্লিকেশন লেয়ারটা কি তার বাহির পাশে, মানে পেঁয়াজের যে এক একটা পার্ট ওইটার সাথে কম্পেয়ার করেন, তাহলে বুঝতে পারবেন। আপনাদের হচ্ছে একটা ইমেজ দেখি পাই কিনা, ওয়েট। ওকে, চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করি। ওকে, আচ্ছা এই যে দেখেন এখানে আছে, স্ক্রিন কি দেখা যাচ্ছে? ওকে, সো মূলত এখানে একটা ক্লিন আর্কিটেকচারে চারটা লেয়ার থাকবে। মেইনলি হচ্ছে কোর লেয়ার, যেটার কাজ হচ্ছে ডোমেইন এন্টিটি গুলো হোল্ড করা। হ্যাঁ, ও হচ্ছে বিজনেস লজিক এবং ডোমেইনের লজিক গুলো জাস্ট মানে স্টোর করে রাখতেছে। আর সেকেন্ড পার্ট হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার, যার কাজ হচ্ছে কি এই যে এই সেকেন্ড লেয়ারটা অবশ্যই কি কোর লেয়ারের উপরে ডিপেন্ডেন্ট। কোর লেয়ার কারোর উপরে ডিপেন্ডেন্ট না, বাট সেকেন্ড অন্য লেয়ার গুলা কোরের উপরে ডিপেন্ডেন্ট। যেমন অ্যাপ্লিকেশন লেয়ার হচ্ছে কি কোরের উপরে ডিপেন্ডেন্ট, অর্থাৎ অ্যাপ্লিকেশন লেয়ারে কোরের এই যে এন্টিটি গুলা, অবজেক্ট গুলা, এগুলো ইউজ হবে। এগুলো ইউজ হয়েই হচ্ছে ডাটাবেজের ক্রুড অপারেশন গুলো সে পারফর্ম করবে। বাট কোর লেয়ারে কিন্তু কোনো সার্ভিসের দরকার নাই, অর্থাৎ অ্যাপ্লিকেশন লেয়ারের কোনো প্রপার্টি ইউজ হচ্ছে না। সো কোর লেয়ার হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, অ্যাপ্লিকেশন লেয়ার হচ্ছে কোরের উপরে ডিপেন্ডেন্ট, এবং ওর কাজটা কি বিজনেস লজিক গুলা ইমপ্লিমেন্ট করবে, এবং হচ্ছে এই যে রিপোজিটরি ইন্টারফেস সার্ভিস এগুলো ইউজ করতেছে, এবং সিকিউআরএস ইউজ করে, অর্থাৎ কমান্ড কুইরি রেসপন্সিবিলিটি সেগ্রিগেশন। এটার কাজ কি? এটা আসলে ওই যে রিড রাইট অপারেশনের মতো এটা ধরতে পারেন, যে রিপোজিটরিতে অর্থাৎ সার্ভিসে রিপোজিটরিতে আপনারা যে ডাটাবেজের রিড রাইট অপারেশন গুলো করেন, সেটার আরেকটা মানে অপটিমাইজড অপশন হচ্ছে সিকিউআরএস, যেটা আসলে কমান্ড কুইরি ল্যাঙ্গুয়েজ বলতে পারেন। সো এর কাজই হচ্ছে মূলত অপটিমাইজড ওয়েতে হচ্ছে আপনাকে একটা রেসপন্স জেনারেট করে দেওয়া, অর্থাৎ আপনার যতটুকু লাগবে ততটুকু দেওয়া। ফর এক্সাম্পল যদি দেই, ফর এক্সাম্পল একটা টু ডু লিস্টের আপনি লিস্ট পেজে আছেন, একটা লিস্ট পেজে মূলত কি দেখায়, একটা টু ডু লিস্টের জাস্ট নামগুলো দেখায় আর ধরেন হচ্ছে ডিলিট বাটন দেখায়। বাট হইতে পারে টু ডু লিস্টে ছবি আছে, আরো কিছু আছে। সো এখন যেহেতু লিস্ট ভিউ, টেবিল ভিউ, সেক্ষেত্রে কিন্তু আপনার সব প্রপার্টি বা সব ইনফরমেশন দেখায় না। সো এক্ষেত্রে শুধুমাত্র যতটুকু দেখাবে সেই ফর এক্সাম্পল নাম, দেন হচ্ছে ক্রিয়েটেড ডেট, এই দুইটা দেখালো লিস্ট পেজে। এরপর আপনার ওখানে ডিটেলস বাটন আছে, আপনি ডিটেলস বাটনে যখন যাবেন তখন দেখা যাইতে পারে যে ওই টু ডু লিস্টটার স্ট্যাটাস কি, টু ডু লিস্টের হচ্ছে ক্রিয়েটর কে, কত তারিখে ক্রিয়েট করছে, ছবি কি কি আছে টু ডু লিস্টে। হ্যাঁ, সো এই ডিটেলস গুলো দেখতে পারেন। এখানে দুই টাইপের ডাটা পাচ্ছেন আপনি, একটা হচ্ছে শর্ট ফর্ম আর একটা হচ্ছে ডিটেলস ডাটা। সো ডিফারেন্ট ডাটার জন্য সে ডিফারেন্ট রেসপন্স অবজেক্ট ইউজ করবে, শুধুমাত্র যতটুকু লাগবে ততটুকুই আপনাকে দিবে। এটা হচ্ছে সিকিউআরএস এর মূলত মূল ধাপ, আমি আইডিয়া। বাট এটা হচ্ছে মূলত অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ, যে ওর কাজে হচ্ছে বিজনেস লজিক নিয়ে কাজ করে এবং ডাটাবেজের যে অপারেশন গুলো হ্যান্ডেল করা এখান থেকে, সার্ভিস রিপোজিটরি এগুলা। এরপর হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার লেয়ার। সো ইনফ্রাস্ট্রাকচার লেয়ার যেমন হচ্ছে এই যে অ্যাপ সেটিংস ইউজ করেন, ডাটাবেস কানেকশন ইউজ করেন,
এই কাজগুলো মূলত ইনফ্রাস্ট্রাকচার লেয়ারে হয়। এখানে ডাটাবেসের অ্যাক্সেস, রেপোজিটরি, এক্সটার্নাল সার্ভিস, লগিং, অথেন্টিকেশন। সো দেখেন একটা সার্ভিস যখন আসতেছে সার্ভার সাইটে, সেক্ষেত্রে কি হচ্ছে, অথেন্টিকেশন হচ্ছে আগে, যে এইটা রিকোয়েস্টটা অথরাইজ কিনা, এরপরে আসতেছে, এরপরে দেখতেছে ডাটাবেসের অ্যাক্সেস আছে কিনা। হ্যাঁ, এরপরে গিয়া যাচ্ছে কোথায়, ডাটাবেসের যে সার্ভিস কল দিয়ে ডাটা আনা নেওয়াই হচ্ছে, ডাটাবেস আপডেট করা, ডাটা আপডেট করা, টেবিলে হচ্ছে কুইরি চালানো, এই কাজগুলোকে যাচ্ছে তার পরের লেভেলে। এবং এর ভিতরে আছে হচ্ছে ডোমেইন, অর্থাৎ ডাটাবেসের টেবিল গুলা, ঠিক আছে, ক্লাসগুলা, টেবিলের মডেল গুলা, এগুলা। সেই ফোর্থ লেয়ার হচ্ছে একদম বাহিরে যে লেয়ারটা, আউটসাইড লেয়ার, সেটা হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার। সো এরা হচ্ছে উপরের লেয়ার তিনটার উপরে ডিপেন্ডেন্ট, প্রেজেন্টেশন লেয়ার হচ্ছে এই তিনটে লেয়ারের উপরে ডিপেন্ডেন্ট। সো এখানে কি হচ্ছে, এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট, অর্থাৎ ইউজার যে আপনার ইউজ করবে। সো এই পার্টটা, অর্থাৎ এমভিসি, ব্লেজর, ওয়েবের যে এপিআই হইতে পারে, এপিআই হইতে পারে হচ্ছে এমভিসির ভিউ, যে সিএসএস টিএমএল দিয়ে ডটনেটে আমরা যে ভিউ গুলো ইউজ করি। সো এই পার্টটা, অর্থাৎ কন্ট্রোলারের পরের পার্টটা যে ভিউ রিটার্ন করতেছে, এই পার্টগুলা, এটা হচ্ছে প্রেজেন্টেশন লেয়ারে, যেটা আসলে মূলত ইউজারকে সার্ভ করে। ইউজার ব্রাউজারে গিয়ে কিছু একটা দেখে, ওই যে পেজটা দেখে, এই যে সাইটটা দেখে, এইটা হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার। সো প্রেজেন্টেশন লেয়ার, তার উপরে চারটা লেয়ার উপর ডিপেন্ডেন্ট। ইনফ্রাস্ট্রাকচার লেয়ার হচ্ছে অ্যাপ্লিকেশন এবং কোডের উপরে ডিপেন্ডেন্ট, আর অ্যাপ্লিকেশন লেয়ার হচ্ছে কোর লেয়ারের উপরে ডিপেন্ডেন্ট, আর কোর হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট, কারোর উপরে ডিপেন্ডেন্ট না। তো এটা হচ্ছে মূলত আপনার ক্লিন আর্কিটেকচারের মূল থটস। তো এইভাবে আর কি প্রজেক্টটা চারটা বলতে পারেন, চারটা প্রজেক্টে ডিভাইড করে, চারটা ক্লাস লাইব্রেরি প্রজেক্ট ক্রিয়েট করলেন। একটা হচ্ছে নাম দিলেন ডোমেইন, প্রজেক্টের নাম। এরপরে আরেকটা প্রজেক্ট ক্রিয়েট করলেন আপনি অ্যাপ্লিকেশন নামে, হ্যাঁ, যেটা হচ্ছে ডিপেন্ডেন্সিতে আপনার কি আছে, কোর আছে। এরপরে থার্ড প্রজেক্ট আপনি ক্রিয়েট করলেন ক্লাস লাইব্রেরি প্রজেক্ট ইনফ্রাস্ট্রাকচার নামে, বা অন্য নাম দিলেন, জাস্ট বলার জন্য বলতেছি, যেটা ডিপেন্ডেন্সিতে আপনার এই যে অ্যাপ্লিকেশন এবং কোর লেয়ার আছে, কোর এই দুইটা প্রজেক্ট আছে। আর প্রেজেন্টেশন লেয়ার, এটা হইতে পারে ওয়েব এপিআই প্রজেক্ট, হইতে পারে এমভিসি প্রজেক্ট। সো এর কাজকে এরা হচ্ছে এই চারটা আইটেমের উপরে ডিপেন্ডেন্ট হয়ে থাকবে। ওকে, সো এই হচ্ছে মূলত ক্লিন আর্কিটেকচারের প্রপার নলেজ। ভালো হইতো যদি আপনাদের প্রজেক্ট ক্রিয়েট করে দেখানো যেত। ওকে, আচ্ছা, এখন কারো কোশ্চেন আছে এই ব্যাপারে? তবে আমার মতে যেটা বেটার হয়, যে যখনই কিউএ সেশনটা হবে, আই থিঙ্ক আপনাদের একটা কি বলে, এক্সেলের একটা লিংক দিছিল, আপনারা ফার্স্ট কিউএ সেশনে ওখানে কোশ্চেন সাবমিট করছেন। যদি ওখানে আপনারা কোশ্চেন গুলো দিতে পারেন, তাহলে দেখা যাবে যে এই হচ্ছে সেশনটা নিবে, সে একটা প্রেজেন্টেশনের একটা ডকুমেন্টস আসলে প্রিপেয়ার করে তারপর প্রেজেন্টেশনটা নিতে পারে, এটা বেটার। ওকে, আচ্ছা, কোনো কোশ্চেন আছে এই টপিকস গুলোর ভিতরে? ওকে, আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা হয়তো শেষ করতে পারি। ভাইয়া একটা কোশ্চেন ছিল জি, বলুন। এই এটার উপর না, কোশ্চেনটা হচ্ছে আমরা মানে এভাবে কোশ্চেন এন্ড অ্যান্সার সেশনে সামনে টপিক গুলা শিখতে পারবো, যেমন অথেন্টিকেশনের যে বিভিন্ন প্রসেস আছে ওগুলা। আচ্ছা, এটা মূলত কিউএ সেশনে প্রসেস শিখতে পারবেন না। এটা আবার হচ্ছে লার্নিং সেশন হয় না আপনাদের, আলাদা তো লার্নিং সেশন হয়, টপিক ওয়াইজ লার্নিং সেশন আছে, ওগুলাতে হচ্ছে এগুলা শিখতে পারবেন। আচ্ছা ভাই, ওকে। আচ্ছা, ওকে, তাহলে আমরা শেষ করতেছি। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।